my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. তো আমাদের যেটা মেইন যে টপিকটার উপর আলোচনা হচ্ছিল দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রায় মাঝামাঝি পজিশনে আমরা, এবং সেখানে আমরা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক্যাল ডাইপোল সম্বন্ধে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো তোমরা এবং তার আগে পোটেনশিয়াল সম্বন্ধে আলোচনা হয়েছে। তো আজকে আমরা মেইনলি যে টপিকটা সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডাইপোলারিটি। ডাইপোলারিটি মেইনলি দুটো টপিক আছে, ডাইপোলারিটি টপিকটা বলা যায়। তো সেই ইলেকট্রিক্যাল ডাইপোলের ওকে যে কোনো একটা দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটা দ্বিমেরু অক্ষের উপর ক্রিয়ারত যে টর্ক, সেই টর্কের ভ্যালু নিয়ে আমরা আজকে ক্যালকুলেট করব। তো শুরু করার আগে আমি একটু রিক্যাপিচুলেট করে নিতে চাই আমি তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে কি কি বলেছিলাম, কি পড়িয়েছিলাম, কি ডিসকাশন হয়েছিল। ফার্স্ট আমরা জানলাম তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি। তারপরে দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ভ্যালু, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করলাম। এবং একটা স্পেশাল কেস দেখলাম যখন আর ইজ ফার ফার গ্রেটার দেন এল। হোয়াট ইজ স্যার, যে দ্বিমেরুর যে মধ্যবিন্দু, মানে দ্বিমেরুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে বা দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে বেটার, হ্যাঁ মধ্যবিন্দু হওয়াটাই বেটার, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে টেস্ট চার্জ যা আছে সেই টেস্ট চার্জের ডিস্ট্যান্স সেটা হচ্ছে আর। এবং হোয়াট ইজ এল, এলটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু এবং দ্বিমেরুর যে কোনো একটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। সেই ডিস্ট্যান্স যদি এল হয় এবং সেই আর যদি ফার ফার গ্রেটার দেন এল হয়, তখন সেক্ষেত্রে আমরা স্পেশাল কেস করে আমরা দ্বিমেরু অক্ষের উপর একটা জিনিস পেয়েছিলাম, এবং এটা ছিল অক্ষের উপরে। এবং সেক্ষেত্রে আমরা তোমরা খাতা খুলে একটু এক্সপ্রেশনটা দেখে নিতেই পারো দ্বিমেরু অক্ষের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ভ্যালুটা কি পেয়েছিলাম। এবং পাশাপাশি আমরা যেটা দেখলাম সেটা হলো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, যেটা সেখানেও দেখেছিলাম কি পাওয়া গেছিল, একটু দেখে নাও। এবং সেখানেও আমরা একটা স্পেশাল কেস করলাম, দ্যাট ইজ ওয়েন আর ফার ফার গ্রেটার দেন এল। এবং থার্ড ছিল যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট বা যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দুতে যদি আমরা পয়েন্ট চার্জ বা টেস্ট চার্জকে রাখি, তাহলে সেক্ষেত্রে কিরকম ইলেকট্রিক ফিল্ড হবে এবং সেটা দেখা গেছিল, সেটা আমরা দেখেছিলাম। এবং সেখানে শুধু গোড়া থেকেই আমরা আর ফার গ্রেটার এল ধরে করেছি। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে দ্বিমেরু যে ভ্রামক বা পি, সেই দ্বিমেরু ভ্রামকের দুটো কম্পোনেন্ট থাকে, একটা কস কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট। কস কম্পোনেন্ট যেটা থাকে সেই কস কম্পোনেন্ট বরাবর আমরা দেখি টেস্ট চার্জ যেটা থাকে সেটা কস কম্পোনেন্টের অক্ষ উপরে অবস্থিত, ওকে। এবং সাইন কম্পোনেন্ট অনুযায়ী বা সাইন কম্পোনেন্ট এর সাপেক্ষে বলা যায় যে এই যে টেস্ট চার্জটা, সেই টেস্ট চার্জটা হলো লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত। তো সেই মতো আমরা বার করেছিলাম, এবং বার করে আমরা লব্ধিটা বার করলাম, এবং লব্ধি বার করার পরে আমরা একটা এক্সপ্রেশন পাই। পরবর্তীতে যে এক্সপ্রেশনের মধ্যে ছিল মোস্ট প্রবাবলি 1 + 3 cos স্কয়ার থিটা, এরকম একটা টার্ম ছিল পরের দিকে। এবং পরবর্তীতে আমরা দুটো স্পেশাল কেস করি, একটা থিটা হচ্ছে 0 করে একটা করা হয়, এবং একটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি করে দুটো কেস করি। এবং যখন থিটা ইকুয়াল টু 0 কেস করি তখন আমরা সেটা দ্বিমেরু অক্ষের উপর পাই, দ্বিমেরু অক্ষের এক্সপ্রেশনের সাথে মিল পাই। এবং কোন এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা যেখানে আর ফার ফার গ্রেটার দেন এল ছিল। এবং যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এবং সেক্ষেত্রেও আমরা কি পাই, সেক্ষেত্রে আমরা ওই লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থিত যে কোনো বিন্দুর সাথে আমরা সেই জায়গাটা মিল পাই। এবং সেখানেও আর ফার ফার গ্রেটার দেন এল কেস অনুযায়ী আমরা মিলটা পাই, কারণ গোড়াতেই এখানে আমরা আর ফার ফার গ্রেটার দেন এলটাকে করে নিয়েছি, তার জন্য ব্যাপারটা পাই। তো এই ছিল আমাদের কেস, এই ছিল আমাদের আগের দিনের পড়াটা। তো আজকে আমি তড়িৎ দ্বিমেরুর উপর যে কোনো বিন্দুতে যে ক্রিয়ারত টর্ক, তার ভ্যালুটা আমি ক্যালকুলেট করবো। তো দেখবে আমি বোর্ডে ছবি করবো, তো আমার সাথে সাথে ছবি করবো করে লেটস স্টার্ট। চলো শুরু করা। ওকে, তাহলে ফিগার 1, এই ফিগারটা একটু ভালো করে ফলো করো। এখানে একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে, -q এবং +q নিয়ে একটা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে এখানে। এবং সেই যে তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুর উপরে এই তড়িৎ দ্বিমেরুটা যে দূরত্ব সেটা হচ্ছে 12। এবং দেখতেই পাচ্ছ -2 +2 একটা খুবই ক্ষুদ্র ব্যবধান, 12 সে খুবই ক্ষুদ্র ব্যবধান। সেই খুবই ক্ষুদ্র ব্যবধানের মধ্যে -2 এবং +q দুটো চার্জকে রেখে আমরা একটা দ্বিমেরু সংস্থা গঠন করেছি। তো এখানে লিখে দিয়েছি -q +q আধান নয় 12 দূরত্ব থেকে যে দ্বিমেরু গঠন করেছে তার ভ্রামক p = 2pl এবং অভিমুখ
মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। ডেফিনেটলি আমরা জানি ভ্রামকের উন্মুক্ত হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। নেক্সট বলেছি, এবার আমি কি করলাম, এই যে জিনিসটা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি রাখলাম, বা ইন্টেন্সিটির একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলাম। দেখতে পাচ্ছ, দেখেছি। এবং দেখা যাচ্ছে এই ফিল্ডের সাথে এই ভ্রামকটা থিটা অ্যাঙ্গেল ধরে আছে। যদি ফিল্ডটা এদিকে থাকে, বরাবর থাকে আমার এই আঙ্গুল বরাবর, এবং তাহলে এটা ভ্রামক, এটা যদি দ্বিমেরু সংস্থাটা হয়, তাহলে দ্বিমেরু সংস্থাটা এই ইলেকট্রিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেলটা করে রয়েছে সেটা হচ্ছে থিটা। যে অ্যাঙ্গেলটা করে রয়েছে সেটা হচ্ছে থিটা। দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ফাইন। তো সেটাই যদি এখন দ্বিমেরুটাকে প্রাবল্যের ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা করে রাখা হয়। এবার দ্বিমেরুটি ক্ষুদ্র হওয়ার দরুন, যেহেতু দ্বিমেরুটা খুব ক্ষুদ্র, তার জন্য সর্বত্র ইলেকট্রিক ফিল্ডের যে মান, যে দ্বিমেরুর সমস্ত চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের মানটা কোনো সুষম বা ইউনিফর্ম হয়ে না, যে কোথাও কোনো কম বেশি কিছু হচ্ছে না। এখন এই ইলেকট্রিক ফিল্ডটা আমি দ্বিমেরুর মধ্যে দিচ্ছি। এবার ইলেকট্রিক ফিল্ডটা দ্বিমেরুর মধ্যে দেওয়ার অর্থ হলো প্রতিটা চার্জ কিছু পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে। ইলেকট্রিক ফিল্ডে রাখার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা চার্জ, এই যে চার্জটা এবং এই চার্জটা কিছু পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে এই চার্জে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সেটা যদি এফ হয়, তাহলে ডেফিনেটলি এই চার্জ যে ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটাও এফ, বিকজ তারা সেম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থিত। এন্ড নট অনলি দ্যাট, তাদের দুজনের চার্জের সাংখ্যমানটা সেম, জাস্ট আমাদের যেটা আলাদা সেটা নেচারটা আলাদা, সাইনটা আলাদা। তাহলে এখানে কি এখন দ্বিমেরুর আধান দ্বয় ইলেকট্রিক ফিল্ডের জন্য যে বল প্রভাব করে তা হলো, সেই বলটা যদি এফ হয়, সো দিস এফ ইজ নাথিং বাট কিউই, এটা আমরা জানি, দিস এফ ইজ নাথিং বাট কিউই। এবারে এর ফোর্সটা পাওয়ার জন্য কি হবে, সাপোজ এটা যদি একটা কোনো দ্বিমেরু ভ্রামক হয়, এবং সাপোজ এটা যদি কোনো একটা দ্বিমেরু হয় যেটা অ্যাঙ্গেল থিটা করে আছে, এই ফোর্সটা পাওয়া যায় এটা এভাবে ঘুরে যাবে। এই ফোর্সটা পাওয়ার জন্য এটা কি হবে, এরকম ভাবে একটা মোশন ঘুরে যাবে, প্রতি মুহূর্তে ঘুরতে থাকে প্রত্যেকটা মোমেন্টে। এই ফোর্স থাকার জন্য কি হবে, একটা ঘুরে যাবে, একটা টর্ক অনুভব হবে ওর মধ্যে। তা এটা আমরা বলবিজ্ঞান বা মেকানিক্সের ক্লাস 11-এ পড়েছি যে টর্ক হলো বলের একটা ঘূর্ণন প্রতিরূপ, যেটাকে আমরা টাও অক্ষরতে প্রকাশ করে থাকি। and this tau is nothing but r cross f, and this tau is nothing but r cross f. তাহলে তুমি যদি চিন্তা করো, এখানে একটা চার্জ কিউ বা প্লাস, এখানে চার্জ মাইনাস কিউ, তাহলে জাস্ট সি, এই বরাবর আমার একটা ফোর্স যাচ্ছে আর এই বরাবর আমার একটা ফোর্স যাচ্ছে, এই দুটো ফোর্স যাচ্ছে। তাহলে এই দুটো ফোর্স থাকা ধরুন এভাবে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইদিকে ঘুরবে, তাহলে এইদিকে একটা ফোর্স যাচ্ছে, এদিকে একটা ফোর্স যাচ্ছে, ট্যানজেন্ট ফোর্স। এই ফোর্স থাকার জন্য কি হলো, এরকম ঘুরে যাচ্ছে, এরকম টাইপের ঘুরে যাচ্ছে। এই যে ঘুরছে, দ্যাটস কল্ড টর্ক, এটাকে টর্ক বলা হয়। তাহলে নিয়ম অনুযায়ী সুতরাং দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, so applied torque on electric dipole, so applied torque on electric dipole. তো ইলেকট্রিক ডাইপোলের উপর বিরাট টর্ক কি হবে, জেনারেলি টাউ দিয়ে আমরা এক্সপ্রেস করি, টাউ ইজ নাথিং বাট r cross f, টাউ ইজ নাথিং বাট r cross f, এটা আমরা জানি, মেকানিক্সে পড়েছি। and this is nothing but rf sin theta, and this is nothing but rf sin theta, ভেক্টর নিয়মে যেটা হয়। then what happens, then tau, obviously tau equals to, মানে ইউনিট ভেক্টর কোনো লিখলাম না, আপাতত এই মোট ইউনিট ভেক্টর লেখা উচিত, যদি আমি ইউনিট ভেক্টর লিখে রাখি, বেটার, ইটস বেটার, এন গ্যাপ লিখে রাখা ভালো। সো tau equals to, এখানে r এর জায়গায় যে রোল প্লে করছে সেটা হচ্ছে 12, আমরা দেখে বসাই, r এর জায়গায় যে রোলটা প্লে করছে সেটা 12, কারণ n ক্যাপ একটা ডিরেকশন ফর tau ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এন্ড অবভিয়াসলি ওর একটা ইউনিট ভেক্টর থাকবে, ডিফারেন্ট একটা ইউনিট ভেক্টর থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ডিফারেন্ট একটা ইউনিট ভেক্টর থাকতেই হবে। ফাইন, তাহলে 12 এখানে হচ্ছে f sin theta n cap, sin theta n cap. So what is tau? Tau equals to 12, and what is f? F is QE. It is obviously vector quantity. Again vector দিচ্ছি না, পরে দিব vector আমি। This is QE, QE sin theta n cap, কারণ আমাকে ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে আনতে হবে তখন। So what happens? So tau vector equals to, see, 2QL is P, 2QL is P, and E sin theta n cap, PE, 2QL is P, where P equals to 2LQ or 2QL, that is দ্বিমেরু ভ্রামক বা মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক যেটাকে বলা হয়, বা ডাইপোল মোমেন্ট। So tau vector equals to P and E, both are vector quantity, that is P cross E. This is the mathematical term.
দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল টার্ম টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন দ্বিমেরুর উপর প্রযুক্ত যে বল তার ভ্যালুটা হচ্ছে না হয় টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। পি এর ডিরেকশন এই বরাবর এবং ই থাকে এদিকে, তাই তো? তাহলে সেখান থেকে ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং সেই অনুযায়ী আমরা কি পাই, এবং সেই অনুযায়ী আমরা একটা টর্কের ডিরেকশন পাই। সেই অনুযায়ী আমরা টর্কের, এবং ডেফিনেটলি টর্কের ডিরেকশন এদিকে থাকে, হয়ে যাচ্ছে ভেক্টর অ্যালজেব্রা অনুযায়ী, দ্যাট ইজ পি ক্রস ই। তার এবং তার জন্য এটা মুভমেন্ট হয়ে যাবে পি ক্রস ই, তাহলে দ্যাট ইজ টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। ফাইন, দিস ওয়ান কপি। ওকে, দেখে নাও তাহলে বলি পি ক্রস ই। Okay. Now, let us start. Okay. সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত তড়িৎ দ্বিমেরুর জন্য স্থির শক্তি। So recall, আমরা একটু রিকল করে নিই। Tau equals to কি ছিল আমাদের? P cross E. Tau equals to what? P cross E. এটা আমরা দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম। And this is nothing but P sin theta। আমি এই ক্যাপটাকে 1 ধরে নিয়ে করছি। এবার তাহলে এটা হচ্ছে টর্ক। সাপোজ এটাতে কোনো দ্বিমেরু সংস্থা হয়, তাহলে এই দ্বিমেরু সংস্থাতে কি হচ্ছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ভালো করে দেখো, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। তাহলে এই চার্জের উপর ক্রিয়ারত বলের মানে ডিরেকশনটা হচ্ছে এদিকে, এই বরাবর এদিকে। এবার যতক্ষণ ও ফিল্ডের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু কি হবে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওর একটা টর্ক অনুভব হবে, এবং যতবার টর্ক হবে ততবার কি হবে, ও কিন্তু ঘুরতে থাকবে প্রত্যেকের মধ্যে ঘুরতে থাকবে। এবার সাপোজ মনে করলাম এই যে টর্ক তো বলের ঘূর্ণন প্রতিরোধ, এবং ঘূর্ণন প্রতিরোধ হওয়ার জন্য হচ্ছে আমরা এখানে প্রতি মুহূর্তে একটা বৃত্তীয় গতি পাই। এই যে ডাইপোলটা সেই ডাইপোলটা একটা বৃত্তীয় গতি পাচ্ছে। তাহলে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ট্যানজেনশিয়াল ফোর্স, এই টর্ক অ্যাপ্লাই হচ্ছে, এবং এই টর্ক অ্যাপ্লাইয়ের জন্য কি হয়, এই টর্ক অ্যাপ্লাইয়ের জন্য এই যে টর্কটা যে প্রতিটা মুহূর্তে অ্যাপ্লাই হচ্ছে, এবং মনে করলাম এই টর্ক অ্যাপ্লাইয়ের জন্য ও কি হলো, ও ইলেকট্রিক ফিল্ডের সাথে ও প্রথমে থিটা কোণ করেছিল, এবং এই টর্ক অ্যাপ্লাইয়ের ফলে ও আমি মনে করলাম ডি থিটা করে ইনিশিয়ালি ঘুরে গেল, তাহলে ডি থিটা করে যদি ঘুরে যায়, তাহলে পরে এই টর্কের দরুন যে কৃতকার্যটা হবে, এই ক্ষুদ্র ডি থিটা অ্যাঙ্গেলের জন্য টর্কের দরুন যে কৃতকার্যটা হবে, ওয়ার্ক ডান যে কৃতকার্যটা হবে ক্ষুদ্র ডি থিটা অ্যাঙ্গেলের জন্য, সেই ওয়ার্ক ডানটা যদি ডিডব্লিউ হয়, ডিডব্লিউ ইজ নাথিং বাট টাউ ডি থিটা, ডিডব্লিউ ইজ নাথিং বাট টাউ ডি থিটা, and what is tau is pe sin theta d theta. What is tau is pe sin theta d theta. Fine. তাহলে দ্বিমেরুর যে স্থিতিশক্তি, এই প্রত্যেকটা মোমেন্টে এই যে দ্বিমেরুর যে স্থিতিশক্তি, এর ফলস্বরূপ কিন্তু এই যে কৃতকার্যটা ব্যবহারটা স্থিতিশক্তি পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। কারণ এটা ক্ষুদ্র কৃতকার্য, ক্ষুদ্র অ্যাঙ্গেল পরিবর্তনের জন্য কৃতকার্যের ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, এবং কৃতকার্যের ক্ষুদ্র পরিবর্তন কি হয়, স্থিতিশক্তিটা ওর যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জি ক্রমাগত চেঞ্জ করে যাচ্ছে। তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি বা চেঞ্জ অফ potential energy, change of potential energy, that is du, which is nothing but dw, that's equals to tau d theta, that is pe sin theta d theta, pe sin theta d theta. তাহলে স্থির শক্তি এটা ক্ষুদ্র ডি থিটা অ্যাঙ্গেলের জন্য, তাহলে স্থির শক্তির মোট পরিবর্তন, সুতরাং স্থির শক্তির মোট পরিবর্তন, তাহলে সেটা কত হচ্ছে, ইউ যদি হয়, ইউ ইকুয়াল ইন্টিগ্রেশন du, that is integration pe sin theta d theta. So u equal, এবার লিমিটটা ঠিক করতে হবে। ইলেকট্রিক ফিল্ডের অ্যাক্সিসটা চলে গেছে এই বরাবর, sin theta হচ্ছে ইলেকট্রিক ফিল্ড E আর P এর মধ্যবর্তী কোণ। তো ইনিশিয়ালি আমি যেরকম ধরি, তার অ্যাঙ্গেলটা হচ্ছে 0, সাপোজ আমি ধরি না অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থা আছে। তার টর্ক যখন অনুভব করছে, টর্ক অনুভব করতে ম্যাক্সিমাম ও কোথায় যেতে পারে, 90 তে যেতে পারে। তাহলে আমি কত দিতে পারি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে নিতে পারি। সো দিস ইজ লোয়ার লিমিট ইজ 0 and upper limit is pi by 2. So p is a constant quantity. Integration sin theta is minus cos theta. Pi by 2 0. So u,
that is P minus from the upper limit cos pi by 2 minus also plus cos 0. Cos pi by 2 is what? 0 and cos 0 is 1. Cos pi by 2 is 0 and cos 0 is 1. Okay, fine. So what happens? So W equals to, okay, let us take small thing. Suppose no theta, let this be arbitrary angle theta. আমি 0 করব, আমি arbitrary একটা angle theta নিই, তাহলে আমার সুবিধা হবে। আমি যে কোনো arbitrary angle নিই theta, তাহলে কাজটা আমার সুবিধা হবে। হাইস্ট pi by 2 দিতে পারি, এটাকে theta কি, তাহলে 0 করে লাভ নেই। cos theta, arbitrary একটা কোনো একটা angle, যাই হোক। So cos pi by 2 is 0, so what happens? PE cos theta. So W equals to P dot. তার মানে আমাদের মেকানিক্সের যে নরমাল ওয়ার্কটা থাকে ইজ ডট প্রোডাক্ট ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে ডট প্রোডাক্ট, সেটাই ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যখন দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে আমরা দেখলাম দ্বিমেরু ভ্রামকের উপর ক্রিয়াত্মক যে বলের মান, সেই ওয়ার্কটা হয়ে গেল দ্বিমেরু ভ্রামক এবং সেই দ্বিমেরুটিকে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে তাদের দুজনের ডট প্রোডাক্টের সমান। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ওয়ার্ক। দেখে নাও। Okay, now let us come to the most important topic, that is তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। তো তোমরা বোর্ডে কিছু ছবি দেখতে পাচ্ছ, যেগুলো অদ্ভুত লাগছে জানি আমি ঠিকই, বাট এদেরকে বলা হয় তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে এই যে প্রাবল্য যে থাকে, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ বিভিন্ন রকমের হয়, এটা আমরা জানি। এবার তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দু দিয়ে যদি আমরা এমন একটা রেখাকে কল্পনা করি যেখানে যেখানে ওই রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা না হয়, তাহলে পরে ওই যে স্পর্শক যে আঁকা হবে, সেই স্পর্শকটা ওই বিন্দুর যে ক্ষেত্র প্রাবল্য, সেই ক্ষেত্র প্রাবল্যের বা সেই অভিমুখটা নির্দেশ করবে। তাহলে পরে ওই যে রেখাগুলো, সেই রেখাগুলোকে বলা হয়ে থাকে বলরেখা। তার মানে এই বলরেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই যে 1A বলো বা 1B বলো বা 1C বলো, প্রত্যেকেই প্রায় কার্ভ টাইপের হয়। যদি আমি 1A স্ট্রেট লাইন দেখিয়েছি, কারণ আমি কার্ভ টাইপ ছবি দেখাইনি, কারণ আমি খুব ছোট পার্ট নিয়েছি, খুব ছোট একটা, আমি অত বড় বলরেখা নিইনি, আমি খুব ছোট একটা বলরেখা নিয়েছি, খুব ছোট বলরেখাটা ছোট বলেই নিয়েছি বলে আমি এটাকে স্ট্রেট লাইন দেখালাম। কারণ আমরা জানি একটা কার্ভের ক্ষুদ্র সেগমেন্ট ইজ এ স্ট্রেট লাইন, এটা আমরা জানি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে পরে ওই যে রেখাটা, এই যে রেখাটা, যে রেখার উপরে, যে কার্ভ লাইনের উপরে আমরা স্পর্শক অঙ্কন করলে পরে যে স্পর্শকটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করবে, সেই স্পর্শকটাকেই বলা হয়ে থাকে, সেই যে কার্ভটা, সেই যে রেখাটা, সেই যে কল্পিত যে লাইনটা, সেই কল্পিত লাইনটাকে বলা হয়ে থাকে তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স। এবং জেনারেলি যে কোনো তড়িৎ বলরেখা শুরু হয় একটা ধনাত্মক আধান থেকে, যেটা তোমরা ফিগার 1B-তে দেখতে পাচ্ছ, একটা ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং গিয়ে একটা ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়, দেখতে পাচ্ছ? ধনাত্মক আধান থেকে শুরু হয়েছে, গিয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়েছে। এবং দ্বিতীয়ত লক্ষ্য করার যে একটা বিষয়, সেটা হচ্ছে কোনো বলরেখা কিন্তু একে অপরকে টাচ করেনি, কখনই কোনো বলরেখা একে অপরকে টাচ করবে না। কারণ যখনই একটা বলরেখা একে অপরকে টাচ করবে, তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্রে একই তড়িৎ ক্ষেত্রে দুটো আলাদা অভিমুখ হয়ে যাবে, যেটা সম্পূর্ণ অবাস্তব। তো সেটা আমরা বলরেখার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমরা করবো, এবং সেটা তোমরা ফিগার 1A এবং 1B-তে দেখতে পাচ্ছ। এবং 1B ফিগার 1A-তে একটা আইসোলেটেড চার্জ আছে, সে আইসোলেটেড পজিটিভ চার্জ, সেই আইসোলেটেড পজিটিভ চার্জ এর যে বলরেখা তোমরা দেখতে পাচ্ছ, যে আইসোলেটেড পজিটিভ চার্জ থেকে একটা বলরেখা বেরিয়ে যায় হচ্ছে অসীমে বা ইনফিনিটি, আমি বলরেখা বৈশিষ্ট্য বলবো। এবং একই ঘটনা যদি আইসোলেটেড নেগেটিভ চার্জে দেখা যায়, তাহলে ঠিক একই ছবি দেখতে হবে, জাস্ট তীরের ডিরেকশন উল্টো থাকবে, তার মানে ইনফিনিটি থেকে নেগেটিভ চার্জের মধ্যে ঢুকবে। দ্বিতীয়ত ফিগার 1B-তে দুটো আনলাইক চার্জ আছে, এবং আনলাইক চার্জ থাকার দরুন এখানে একটা অ্যাট্রাকশন হচ্ছে, অ্যান্ড ডিউ টু অ্যাট্রাকশন কি হচ্ছে, একটা বলরেখা পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, এবং এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে বলরেখাগুলো যায় বলেই কিন্তু অ্যাট্রাকশনটা হয়। যদি না যেত তাহলে কিন্তু কোনোদিন অ্যাট্রাকশনটা হতো না। অ্যান্ড দ্য ফিগার 1C, এটাতে তোমরা দেখো দুটো পজিটিভ চার্জ, আইসোলেটেড পজিটিভ চার্জকে আমরা পাশাপাশি রেখেছি, এবং এখানে অবভিয়াসলি এটা মানে ডাইপোল বলতেই পারো, বাট এখানে আমরা দুটো আইসোলেটেড পজিটিভ চার্জকে পাশাপাশি রেখেছি, এবং
আইসোলেটেড পজিটিভ চার্জের মধ্যে যে দুটো পজিটিভ চার্জের মধ্যে যেহেতু অ্যাট্রাকশন হয় রিপালশন হয়, সেই রিপালশনের দরুন কোনো কিন্তু বলরেখা দুজনের মধ্যে পাস করেনি, আমি বরং মাঝখানে একটা ক্রস দিয়ে রেখেছি। এই ক্রস জায়গাটাকে বলা হয় উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট, যেহেতু ওই জায়গা দিয়ে কোনো রকম কোনো বলরেখা পাস করে না এবং এখানে কোনো আকর্ষণ বল থাকে না, যা থাকে সম্পূর্ণ বিকর্ষণ বল। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি আমরা উদাসীন বিন্দু। একই ঘটনা ম্যাগনেটের ক্ষেত্রেও হয়। ম্যাগনেটের সাউথ পোল এবং নর্থ পোলের মধ্যেও আমরা বলরেখা অঙ্কন করতে পারি, একই ঘটনা হয়। তো আমরা স্কুলে পড়তাম, তো আমাদের স্কুল লাইফে আমাদের ম্যাগনেটের যে বলরেখা, সেই বলরেখা আপনার প্র্যাকটিক্যাল ছিল, কম করে 100টা প্র্যাকটিক্যাল রাখতে হতো আমাদের। এখন যেটা আমাদের সিলেবাসে নেই, তো আমাদের যিনি মাননীয় শিক্ষক করাবেন আমাদের স্কুলে, তো উনি আমাদের প্র্যাকটিস করিয়েছিলেন, মনে আছে। তো কোনো এক পরীক্ষাতে, ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আমার কথা সঙ্গে মনে পড়লো, তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। তো আমার এবং আমার এক বন্ধু, সেই বন্ধুর নাম বলবো না আমি এখানে, তো আমাদের দুজনে বলরেখা প্র্যাকটিক্যাল পড়ে। তো বলরেখা প্র্যাকটিক্যাল করতে গেলে পরে আমাদের যেটা করতে হতো, একটা আর্ট পেপার নিয়ে যেতে হতো এবং সেই চুম্বক বলরেখা, তড়িৎ বলরেখা প্র্যাকটিক্যাল করা সম্ভব না, কারণ আইসোলেটেড চার্জ, কারণ এইভাবে আমরা কখনোই একটা চার্জকে খাতার উপর নিয়ে আমরা কখনোই বলে রাখতে পারবো না, যেটা আমরা চুম্বক দিতে পারি। এবং দ্বিতীয়ত জানো যে সবসময় আমরা ইলেকট্রিক ডাইপোল মনোপোল দুটোই হয়, চার্জ আইসোলেটেড অবস্থা থাকতে পারে, বাট কোনোদিনও ম্যাগনেটেড পোলকে তুমি মনোপোল করতে পারবে না। তুমি কখনো আইসোলেটেড নর্থ পোল বা আইসোলেটেড সাউথ পোলকে কোনো পেতে পারবে না। তো তোমাকে একটা গোটা পুরোপুরি একটা ম্যাগনেটিক ডাইপোল নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো আমাদের একটা ছোট বার ম্যাগনেট ছিল এবং তার সাথে আমাদের একটা শলাকা চুম্বক ছিল। তো সেই শলাকা চুম্বকের সাহায্য নিয়ে আমাদের কি করতে হতো, আমাদের এক্সপেরিমেন্টটা করতে হতো। তো সেই শলাকা চুম্বকের যে, যদি আমি ডেফিনেটলি আমি যদি নর্থ পোল, আমি যদি চুম্বকের যে মেইন চুম্বকের যে নর্থ পোল, সেই নর্থ পোলের সামনে যদি শলাকা চুম্বকটাকে নিই, তাহলে শলাকার জন্য নর্থ পোলটাকে ঘুরে যাবে, রিপালশন হবে এবং ঘুরে গিয়ে যে পয়েন্টটা সিচুয়েট করবে, সেই পয়েন্টের মধ্যে যেখানে আমার কাঁটাটা যে ডিরেকশনে থাকবে, যে মুখে থাকবে, সেই মুখে একটা পয়েন্ট বসানো হবে। এবার সেখানে যখন আমি আবার ছোট ম্যাগনেটটাকে বসাবো, মানে শলাকা ম্যাগনেটটাকে, সেখানে আবার যখন বসাবো, আবার নর্থ পোল এরকম করে আমাকে প্রত্যেকটা মুহূর্তে ডিরেকশন দেখাবে এবং সেখানে পয়েন্ট বসাতে যেতে হবে। তো এরকম করছি প্র্যাকটিক্যাল। তো সে আমার সেই বন্ধু হঠাৎ করে কি করে, সে তার কি মনে হলো জানি না, সে হঠাৎ করে খাতা নিয়ে ওই যে দুটো চুম্বক ছিল, সেই দুটো চুম্বককে সাইডে সরিয়ে রেখে, তো খাতার মাঝখানে একটা চুম্বক ড্র করে ও নিজের মনের মতো বলরেখা আঁকা স্টার্ট করতে থাকে, নিজের মনের মতো বলরেখা স্টার্ট করে। তো আমাদের স্যার ব্যাপারটা খেয়াল করার পর উনি সামনে যান, সামনে গিয়ে উনি কি করে, উনি ম্যাগনেট দুটো আস্তে করে সরিয়ে দেন, মানে মেইন ম্যাগনেটটা যেটা বড় ম্যাগনেট সেটা বড় ম্যাগনেটটাকে আস্তে করে সরিয়ে দেন। তো সরানোর পরে ও তো সবার আগে ছবি ডুবে গেছে কমপ্লিট 100টা লাইন। তো 100টা লাইন আঁকার পরে ও স্যারকে বললো, স্যার আমার হয়ে গেছে। তো স্যার বললো কি করে আঁকলি, বলে এই যে স্যার আঁকলাম, তোর ম্যাগনেটটা, তোর দুটো ম্যাগনেট আমার কাছে। তখন বলে এই যে স্যার আপনি তো বড় রেখা আঁকতে বললেন, কাজে আমি আঁকলাম, বলে তুই ম্যাগনেট ছাড়া বড় রেখা এঁকে দিবি। তো তারপরে যা হয়, যেটা হয়ে থাকে ছেলেদের স্কুলে, যাই হোক এরপরে ঘটনা ঘটেছিল, সে সাংঘাতিক ঘটনা। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স ছিল। তো যেহেতু এটা খুব টাফ এক্সপেরিমেন্ট, যেহেতু খুব বড় লেভেলের এক্সপেরিমেন্ট, এটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু কোনো ক্যালকুলেশন নেই ব্যাপারটাতে, এটা খুব সোজা। এবং যেটা আমার হাই সেকেন্ডারি, আমার যতদূর মনে পড়ে এইচএস প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও আমরা এই এক্সপেরিমেন্টে পড়েছি, 12 চুম্বক বলরেখা এক্সপেরিমেন্টটা পড়েছি, ওরা আমরা দুজনেই পড়েছি একসাথে। তো সেখানে একই ঘটনা ঘটে। তবে খুব স্মুথ পেন্সিল দিয়ে করতে হয়, যদি মানে পেন্সিলের যদি শীষ মোটা হয়ে যায় তাহলে পরে সে আঁকা করা যায় না, তবে পরে খাতাটা নোংরা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যাই হোক, তো এখন তোমাদের এই এক্সপেরিমেন্টটা নেই, তোমাদের প্র্যাকটিক্যালে আমাদের এটা নেই এখন, না সত্যি নেই এক্সপেরিমেন্টটা, খুব ঝামেলাদার এক্সপেরিমেন্ট। তবে ভালো ছিল, সোজা, এমনি প্র্যাকটিক্যালটা সবচেয়ে সোজা ছিল। যাই হোক, তো এরকমই তড়িৎ বলরেখার মতো চুম্বক বলরেখাও তৈরি হয়, কিন্তু পার্থক্য একটাই, তুমি আইসোলেটেড পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দেখতে পাবে বা তৈরি করতে পারবে, বা তুমি যখন আইসোলেটেড নর্থ পোল সাউথ পোল তৈরি করতে পারবে না, কারণ তুমি যখনই একটা নর্থ পোল সাউথ পোলকে মাঝখানে ব্রেক করবে, সাথে সাথে এক সাইডে সাউথ এক সাইডে নর্থ তৈরি হয়ে যাবে। কি কারণ সেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো চুম্বক আণবিক তত্ত্বে, এবং না পড়ে থাকলে তোমরা 12 আরো বিশদে জানতে পারবে। তো বলরেখার যে মেইন ডেফিনেশন সেটা যদি আমি একটু বলি, তাহলে বলা যায় যে কোনো তড়িৎ ক্ষেত্রে বলরেখা বলতে এরূপ এক বক্ররেখা বোঝায় যে ওই রেখার কোনো এক বিন্দুতে স্পর্শক টানলে পরে সেই স্পর্শক সাধারণত কি করে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে অভিমুখ, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। এবং ওকে, নাও বলরেখার যে বৈশিষ্ট্য বা তড়িৎ বলরেখার যে বৈশিষ্ট্য, সেই তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের মধ্যে একটু বলি। প্রথমত ছবিতে দেখতে পাচ্ছ পজিটিভ আধান বিশিষ্ট যে বলরেখাগুলো, সেই পজিটিভ আধান বিশিষ্ট যে চার্জগুলো থাকে, সেই চার্জ থেকে বলরেখা সাধারণত
ওখান থেকে বেরিয়ে অসীমে গিয়ে প্রবেশ করে, ওখান থেকে বেরিয়ে কোথায় গিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে নির্গত হয়ে অসীমের দিকে যায়, এবং নেগেটিভের ক্ষেত্রে সেটা হয় অসীম থেকে আসে। এবং যদি একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জকে রাখা হয়, আমি আগেই বলেছি, তাহলে সেক্ষেত্রে পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জের দিকে কিন্তু বলরেখা প্রবেশ করে। দ্বিতীয়ত, দুটি বলরেখা কখনই একে অপরকে ইন্টারসেক্ট বা ছেদ করতে পারে না, কারণ যদি কোনো ছেদ করে, তাহলে ছেদ করলে পরে যে ছেদ বিন্দুতে প্রাবল্যের দুটো অভিমুখ চলে আসবে, যেটা খুবই ঝামেলা দাও, যেটা কখনোই বাস্তবে সম্ভব না। কারণ একটাই প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের কখনোই একই প্রাবল্যের দুটো আলাদা আলাদা অভিমুখ থাকতে পারে না, তাদের গোটা ব্যাপারটা ভায়োলেশন হয়ে যায়। নেক্সট যেটা থাকে সেটা বলরেখা যেগুলো থাকে, সেই বলরেখাগুলির দৈর্ঘ্য বরাবর একটা সংকোচনের প্রবণতা থাকে। কারণ যত দৈর্ঘ্য বাড়তে থাকে তত বলরেখাটা কার্ভ হতে থাকে, এবং যত কার্ভি হতে থাকে তত কি হয়, তত কিন্তু তার দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যটা হ্রাস পেতে থাকে ধীরে ধীরে। নেক্সট যেটা, সেটা যে কোনো বলরেখা পরিবাহীকে কি করে থাকে, সমকোণে স্পর্শ করে থাকে, যেটা দেখতে পাচ্ছ তোমরা ছবিতে। এবং প্রত্যেক বলরেখার দু প্রান্তে সাধারণত সমান কিন্তু বিপরীত আধান থাকে, যেটা তড়িৎ দ্বিমেরুর মতো হয়। তড়িৎ দ্বিমেরুতে যেরকম হয়, দু প্রান্ত দুটি সমান এবং বিপরীত আধান থাকে। পরিবাহীর অভ্যন্তরে কখনোই কোনো বলরেখা প্রবেশ করতে পারে না, কখনোই কোনো অভ্যন্তরে কোনো বলরেখার কোনো অস্তিত্ব নেই, থাকে না। সবসময় যেটা থাকে বলরেখা থাকেই সারফেসে। আমরা জানি সারফেসে সবসময় চার্জ অলওয়েজ সারফেসে এক্সিস্ট করে, যে কোনো পরিবাহীর ভেতরে কখনো চার্জ থাকে না, চার্জ অলওয়েজ থাকে সারফেসে, যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, জেনে এসেছি। নেক্সট ওয়ান, বলরেখাগুলি সবসময় পরস্পরকে পাশের দিকে বিকর্ষণ করে, পাশাপাশি বলরেখাগুলি একে অপরকে বিকর্ষণ রিপালশন করে, এবং রিপালশন করে বলেই কিন্তু দুটি বলরেখা কখনো একে অপরকে টাচ করে না। রিপালশন না করতো তাহলে টাচ করে। নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এক একক ধনাত্মক আধান বায়ুর মধ্যে 4π সংখ্যক বলরেখাকে প্রেরণ করতে পারে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তীতে গাউস থিওরেম পড়াশোনার পর এটা আমরা পরবর্তীতে জানবো। সেটা হলো এক একক ধনাত্মক আধান অলওয়েজ কি করে, অলওয়েজ বায়ুতে 4π সংখ্যক যে বলরেখা, সেই 4π সংখ্যক বলরেখাকে প্রেরণ করে। নেক্সট আমি যে টপিকে আসতে যাচ্ছি সেটা হলো আমাদের উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট, যেটা এই ফিগার 1C তে তোমরা দেখতে পাচ্ছ। সো নিউট্রাল পয়েন্ট, উদাসীন বিন্দু হলো এরকম যে চৌম্বক বলরেখার মধ্যেও তুমি উদাসীন বিন্দু থাকে, তেমনি তড়িৎ বলরেখারও উদাসীন বিন্দু অবস্থান করে। দুটি সমপরিমাণ এবং সমপ্রকৃতির আধানকে আমরা যদি পাশাপাশি রাখি, তাহলে পরে কি হয়, যদি নির্দিষ্ট কোনো একটা জায়গাতে রাখা হয়, নির্দিষ্ট তফাতে রাখা হয়, তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে রিপালশন তো হবেই, এবং তাদের মধ্য দিয়ে কোনো রকম কোনো বলরেখা পাস করবে না, কোনো রকম কোনো বলরেখা পাস করবে না, এবং কোনো রকম যেহেতু কোনো রকম কোনো বলরেখা পাস করবে না, তার জন্য কোনো রকম কোনো ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স কোনো রকম তৈরি হবে না, যা তৈরি পুরোপুরি হচ্ছে রিপালসিভ। এবং এখানে যে পয়েন্টটা ক্রস রাখা হয়েছে, সেই ক্রস পয়েন্টে যদি আমরা কোনো রকম কোনো টেস্ট চার্জ রাখি, এবং অবভিয়াসলি চার্জগুলো কিন্তু সমান হতে হবে, আগেই বলছি চার্জগুলো কিন্তু সমান চার্জ হতে হবে। ওকে, সমান মানে চার্জের দিক থেকেও সমান, চার্জের দিক থেকেও সমান, ম্যাগনিটিউডের দিক থেকেও সমান। এবং এখানে যে ক্রস পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, সেই ক্রস পয়েন্টে যদি কোনো টেস্ট চার্জকে রাখি, তাহলে সেই টেস্ট চার্জ কোনো রকম কোনো বল বা কোনো রকম কোনো ফোর্স অনুভবই করবে না। দ্যাটস ওয়াই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। মানে এখানে ওরা দুজন একে অপরের চার্জকে নিউট্রালাইজ করে দেবে। নিউট্রালাইজ করার জন্য মাঝে যদি কোনো থার্ড চার্জকে রাখি, তাহলে পরে কোনো রকম কোনো বল অনুভব করবেই না, বরং সে সাম্য অবস্থানে থাকবে। সেই কারণে আমরা কি বলে থাকি, সেই কারণে আমরা এই জায়গাটাকে বলে থাকি উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। এর বলা হয় উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট বলা হয়। ওকে, এবং যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যে এন্ড পয়েন্ট, দিস ইজ নাথিং বাট এ উদাসীন বিন্দু, এটাকে উদাসীন বিন্দু বলা হয়। তো সেটা তোমরা দেখতে পেলে। তাহলে যদি একটু ডেফিনেশন বলি, তাহলে কিরকম, যে দুই বা দুইয়ের বেশি তড়িৎ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে যায়, তাহলে তাকে বলা হয় উদাসীন বিন্দু। ওকে, যদি নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে যায়, তখন তাকে আমরা বলে থাকি উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। ওকে, ফাইন। তো আজ আমরা এখানেই আমাদের টপিক থেকে এন্ড করছি, ডিসকাশন এন্ড করছি। আমরা নেক্সট দিন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মেইনলি আমাদের সমবিভক্তন। এদের আমরা আলোচনা করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সমবিভক্তনের থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা নিয়ে আমরা পরের দিন ডিসকাস করব। এবং এই ডিসকাশনটা হয়ে গেলে পরে তারপরে আমরা ডাইরেক্ট ঢুকে যাবো গাউস থিওরেমে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। গাউস থিওরেম এবং তার কিছু আমাদের অ্যাপ্লিকেশন আছে যেগুলো করতে হবে, খুব 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 ইম্পর্টেন্ট জিনিস। এবং আজ অব্দি যতগুলো পড়ানো হলো তার মধ্যে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। এবং আজকে তোমরা দেখতে পেলে যে আমরা বেশ ইম্পর্টেন্ট টপিক করছি, এবং
প্রায় বেশিরভাগই থিওরিটিক্যাল টপিক ছিল। তো আই থিঙ্ক তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো খুব ভালো করে দেখতে থাকো, জিনিসগুলোকে ভালো করে দেখো, আর আগে যেগুলো করানো হলো সেগুলো ভালো করে রিভিশন দাও। ওকে, গুড বাই।